মন ভোলানো গল্পে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়ার্ম ওয়েলকাম। আজকে কোনো গল্প নিয়ে আসিনি, এক দিদির জীবনে ঘটে যাওয়া এক ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আসল নামের পরিবর্তে আমি নিজের বানানো নামগুলো এখানে দিয়েছি। গত ফাল্গুন মাসে আরুষের সঙ্গে আরিশার বিয়ে হয়ে গেল। আরুষ কলকাতায় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। চাকরির সঙ্গে মাঝে মধ্যে বাবার ব্যবসাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আরিশার বাবা সুকুমার মণ্ডলের চাষাবাদের ওপরই ভরসা। গরিব চাষি গেরস্ত, 2 ছেলে ও 2 মেয়ে। আরিশা বড়। গায়ের রং খুব ফর্সা না হলেও আরিশাকে দেখতে বেশ সুন্দরী ও সুকেশী। খুব নম্র, ধীরস্থির, লক্ষ্মীশ্রী, আর 5টা মেয়ের থেকে একটু আলাদা। পড়াশোনাতে বেশ ভালো, কিন্তু অভাবের তাড়নায় ম্যাট্রিক পাস করার পর পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। এখন ঘর সংসারের কাজে মাকে সাহায্য করে আর ছোট ভাই বোনদেরকে নিয়ে সকাল সন্ধ্যেতে পড়াতে বসে। দেখতে দেখতে বিয়ের বয়সও হয়ে যায়। অনেক জায়গা থেকে ভালো ভালো সম্বন্ধ আসে, কিন্তু দেনা পাওনাতেই আটকে যায়। গ্রামেগঞ্জে যৌতুক নিয়ে পণ্যবস্তুর মতো দর কষাকষি চলতেই থাকে। এই দেনা পাওনার জগৎ থেকে গ্রামের মানুষ এখনো বেরিয়ে আসতে পারেনি। সেদিক দিয়ে আরুষদের অবস্থা বেশ ভালো। শুধু চাষাবাদের ওপর ভরসা করে না, আরুষের বাবা একজন বড় ব্যবসায়ী। আরিশাকে দেখেই খুব পছন্দ হয়ে যায় আরুষের। সঙ্গে সঙ্গে বিয়েরও প্রস্তাব দিয়ে দেয়। সত্যিই ভালো লাগার মতোই আরিশা। আরুষের বাবা অরুণ হালদার বিয়ের প্রস্তাব দিতেই আরিশার বাবা সুকুমার মণ্ডল বলেন, আমাদের অবস্থা তো দেখেছেন, অভাবের সংসার, এত তাড়াহুড়ো করে। আরুষের বাবা সান্ত্বনা দিয়ে বলেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের কোনো দাবি দেওয়া নেই। আপনার মেয়েটিকে আমাদের খুবই পছন্দ। তাছাড়া আরিশাকে দেখে আরুষের খুবই পছন্দ, তাই আমরা আর দেরি করতে চাই না। আগামী ফাল্গুন মাসেই। এখনো হাতে 1-1.5 মাস সময় আছে। আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। আরিশার বাবা না করতে পারেনি। ফাল্গুন মাসে বিয়ের দিন ধার্য হতেই পাড়ায় কানাঘুষো চলতে থাকে। ভালো মন্দ যে খবরই হোক না কেন, গ্রামেগঞ্জে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। পাশের বাড়ির ফটকের মা পরের দিনই আরিশাদের বাড়ি এসে উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে আরিশার মা শ্রাবণীকে বাড়িতে দেখতে না পেয়ে ডাকতে শুরু করে, শ্রাবণী, বাড়ি আছিস নাকি? বাড়ির পেছন দিক থেকে শ্রাবণী বলে, আসছি খুড়িমা, পিঁড়িটা টেনে নিয়ে একটু বসুন। খুড়িমা পিঁড়িটা টেনে নিয়ে বসে বিড়বিড় করে নিজের মনে বলতে শুরু করে, বয়সকালে মানুষের যত জ্বালা, হাঁটুর ব্যথায় আর কোথাও বেরোতেই পারি না। এই দেখুন না, এখনো রান্নাই হয়নি। ওর বাবা এক্ষুনি মাঠ থেকে এসে পড়বে। দুপুর গড়িয়ে গেল। পেছনের মাচা থেকে একটু পুঁই শাক তুলে আনলাম। শ্রাবণী রান্না করতে করতে জিজ্ঞাসা করে, আপনার হাঁটুর ব্যথা কমেছে? অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েও তো কিছু হলো না। রাতেও ঘুম হয় না, শরীরটা মাঝে মধ্যে আনচান করে। এত কষ্ট আর সহ্য হয় না। দুঃখ করে বলে, এখন ঘাটে যেতে পারলেই বাঁচি। আপনি বললেই তো আর হবে না, সময় হলেই। এই পায়ের ব্যথা নিয়ে কষ্ট করে ভর দুপুরে এলেন কেন আমাদের বাড়িতে? তোমার মেয়ের বিয়ের সুখবরটা পেয়ে আর থাকতে পারলাম না তাই। তবে তোমাকে জানিয়ে রাখি, ওই গ্রামের পাশের বাড়ি কিন্তু আমার বাপের বাড়ি। ওদের সব খবরই আমি জানি। ছেলের বাবা অরুণ হালদার খুব ভালো মানুষ, কিন্তু আরুষের মা মীরা একদমই ভালো না।
ওদের একমাত্র আদুরে ছেলে আরুষ মায়ের কথাই ওঠে বসে। তাছাড়া বড় লোকের ছেলে, বুঝতেই পারছো। কলকাতা শহরে চাকরি করে, শুনেছি মেয়ে বন্ধু অনেক আছে। তাই বলছি, একটু চিন্তা ভাবনা করে এ কাজে হাত দিও। তুমি ভেবো না তোমাকে কুপরামর্শ দিতে এসেছি। আমি সম্পর্কে আরিশার ঠাকুমা। আরিশাকে আমি খুব ছোটবেলা থেকেই দেখে আসছি। ওর মতো ভালো মেয়ে। তারপর খুড়িমা আঁচল দিয়ে চোখ দুটো মুছতে মুছতে বলে, আমি ওকে 2 হাত তুলে আশীর্বাদ করে যাচ্ছি, ও জীবনে যেন সুখী হয়। গরিবের মেয়ের কপালে আবার সুখ। ওর ভাগ্যে যা আছে তাই হবে। ছেলেটাকে ওর বাবা হাতছাড়া করতে চায় না। তাছাড়া কোনো দাবি দেওয়াও নেই। শ্রাবণীর সব কথা শুনে খুড়িমা বলেন, বেলা গড়িয়ে গেল, আর বসবো না, দেখি এবার উঠি, তবে চিন্তা ভাবনা করে। খুড়িমার বয়স 4 হয়ে গেল। বয়সের ভারে মাজাটা সামনের দিকে ঝুঁকে গেছে। লাঠির সাহায্যে চলাফেরা করে। খুড়িমা হাঁটুর ব্যথা নিয়ে লাঠির সাহায্যে রাস্তার দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। ফাল্গুন মাসেই আরিশার সঙ্গে আরুষার বিয়ে হয়ে যায়। আনন্দ খুশিতে দিন যায় আরিশার। অফিস থেকে এখন বেশ তাড়াতাড়ি বাড়ি ফেরে আরুষ। মাঝে মধ্যে আরিশাকে নিয়ে বেড়াতে বেরিয়ে পড়ে। এখন উভয়ই গভীর স্নেহ, মায়া, মমতা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ। একে অপরের পরিপূরক। একে অপরের মধ্যে তারা নিজেদেরকে খুঁজে পায়। একে অপরের ভালোবাসার হৃদয়ে থাকার জায়গা করে নেয়। কেউ কাউকে না দেখে বেশিক্ষণ থাকতে পারে না। স্বামী স্ত্রীর এই পবিত্র ভালোবাসাকে কেউ কখনো হারাতে চায় না। যারা স্বামী স্ত্রীর এই পবিত্র ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, তারাই জানে কি মানসিক কষ্ট ও যন্ত্রণা। স্বামী স্ত্রী একে অপরের থেকে দূরে সরে গেলে মানসিক কষ্ট সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যাও করে ফেলে। অনেকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। অনেকে নেশা ভাঙ করে নিজেকে শেষ করে দেয়। এইভাবেই আনন্দ খুশিতে আরুষ আর আরিশার দিন কাটে। কিন্তু শাশুড়ি মা মীরা দেবী আরিশার আনন্দ খুশি দেখে একদম সহ্য করতে পারে না। সব সময় আরিশার পেছনে পড়ে থাকে। বলেন, বাপের তো চাল চুলো কিছু নেই, সেই বাপের মেয়ে এখানে এসে রানী হয়ে বসতে থাকে হবে? দিনরাত ফুর্তি মেরে বেড়ালে হবে? এইভাবে দিনের পর দিন শাশুড়ি মা আরিশার পেছনে পড়ে থাকে। শাশুড়ি মায়ের মুখে কথাগুলো শুনে আরিশা খুব কষ্ট পায়। শাশুড়ি মাকে ভয় কিছু বলতেও পারে না। মানসিক কষ্ট সহ্য করতে না পেরে আরিশা আরুষের শরণাপন্ন হয়। কিন্তু মায়ের বাধ্য ছেলে আরুষ মায়ের উপরে কথা বলতে সাহস পায় না। এইভাবে আরিশার মানসিক কষ্টে দিন যায়। বিয়ে হওয়ার 1 বছর হয়ে গেল। খুব শীঘ্রই আরিশার সন্তান উপহার দিতে চলেছে। এই সুখবরে পরিবারের সকলে বেশ আনন্দেই আছে। শাশুড়ি মা ভেবেই রেখেছে কার্তিক ঠাকুরের মতো নাতি ঘরে আসছে। এর কয়েকদিন পরে ডাক্তারবাবুর নির্দেশে আরুষ বন্ধু বিকাশকে সঙ্গে নিয়ে আরিশাকে সদর হাসপাতালে ভর্তি করে দেয়। আরিশা হাসপাতালে ভর্তি হওয়ার পরের দিন গভীর রাতে আরুষের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে নামি হাসপাতালে ভর্তি হয়। পরের দিন সকালেই আরুষের বাবা মারা যায়। আরুষদের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। আরুষদের বাড়ির এই করুণ অবস্থা দেখে বিকাশ আরিশাকে হাসপাতালে দেখতে এসে দেখে আরুষের মেয়ে হয়েছে। মা ও মেয়ে উভয়ই সুস্থ আছে। একই দিনে একদিকে বাড়িতে সুসংবাদ, অন্যদিকে শোকের ছায়া। কি ভগবানের বিচার, মানুষকে এইভাবে শাস্তি দেয়।
আরিশাকে এই মর্মান্তিক দুর্ঘটনার কথা না জানিয়ে বিকাশ বাড়ি চলে আসে। আরুষের মেয়ে হয়েছে, বিকাশ সেই মুহূর্তে কাউকে কিছু বলতে সাহস পায়নি। আরুষের বাবার কত আশা ছিল খুব তাড়াতাড়ি নাতি বা নাতনির মুখ দেখবে। সব আশা আকাঙ্ক্ষা স্বপ্নের জগতেই রয়ে গেল। পরের দিন বিকাশ আরুষকে শুভ সংবাদটা দিতেই আরুষ খুশি হয়ে মাকে বলে, মা, আমার মেয়ে হয়েছে, আমি হাসপাতালে যাচ্ছি। আরুষের মুখে খবরটা শুনেই মা মীরা দেবী চিৎকার করে কান্নাকাটি করে বলে, ওই মেয়ে অপয়া, অলক্ষী, রাক্ষসী বাড়িতে ঢুকতে না ঢুকতেই তোর বাবাকে খেলো। আরো কত কি অঘটন ঘটাবে কে জানে। আমি ওই মেয়েকে ঘরে ঢুকতে দেব না। তোর বউকে বাপের বাড়ি পাঠিয়ে দে। পাশে দাঁড়িয়ে থাকা একজন বয়স্ক মহিলা এগিয়ে এসে অন্য এক মহিলাকে কানের কাছে ফিসফিস করে বলে, সত্যি মেয়েটা সংসারের জন্য অমঙ্গল। খবরটা আরিশার কানে আসতেই আরিশা কান্নায় ভেঙে পড়ে। একদিকে শ্বশুর মহাশয়ের মর্মান্তিক দুর্ঘটনা, তার উপর শাশুড়ি মায়ের শাসানি। এই মুহূর্তে কি করবে ভেবে পায় না। আরুষ এসে হাসপাতাল থেকে নিয়ে যাবে সেই আশায় বুক বেঁধে বসে আছে, কিন্তু না, আরুষ আজও এলো না। পরের দিন আরুষ হাসপাতালে এসে হাসপাতালের সমস্ত বিল মিটিয়ে দিয়ে মেয়ে ও স্ত্রী আরিশের সঙ্গে দেখা না করে বাড়ি চলে আসে। এদিকে আরিশা রাস্তার দিকে চেয়ে বসে আছে, কখন আরিশ এসে বাড়ি নিয়ে যাবে সেই অপেক্ষায়। কিন্তু না, আরুষ আজও এলো না। আরিশা ভাবছে, আরুষ আমাকে এত ভালোবাসে, সে কখনো মায়ের কথা শুনবে না। আরুষ অবশ্যই আসবে, সে অবশ্যই আসবে। এই অপেক্ষার শেষ কোথায় কে জানে। আরুষ এই আসছে ভাবতে ভাবতেই হঠাৎ হেড নার্স জ্যোৎস্নাদি এসে বলে, আপনার স্বামী হাসপাতালে সমস্ত বিল মিটিয়ে দিয়ে চলে গেছে, আর আপনাকে চিঠিটা দিয়ে গেছে। চিঠিটা হাতে পেয়ে আরিশা তৎক্ষণাৎ চিঠিটা পড়ে উঠতে পারল না। মনটা কেমন উদাস হয়ে গেল। ভাবলো, আরুষ আমার সঙ্গে একবার দেখা পর্যন্ত করলো না, মেয়ের মুখটাও দেখে গেল না। এ কেমন বাবা, কে কেমন ভালোবাসার ছিলি। আরিশা দুঃখ পেয়ে নীরবে চোখে জল ফেলতে শুরু করে। গত পরশু আরুষের বন্ধু বিকাশের মুখে শাশুড়ি মায়ের কথাগুলো শুনেছে। তাহলে শাশুড়ি মায়ের কথাতেই তার বাধ্য ছেলে। তারপরেও আরিশা জানে, আরুষ কখনোই তাকে দূরে সরিয়ে দিতে পারে না, কারণ আরিশাকে আরুষ খুব ভালোবাসে। সে আসবেই আসবে। কিন্তু চিঠিটা পড়ে আরিশা নিজেকে ধরে রাখতে পারেনি। চিঠিতে লেখা, আমার বাবা মারা গেছে। এই দুঃসংবাদটা বিকাশের মুখে তুমি নিশ্চয়ই শুনে থাকবে। এই শোকার্ত পরিস্থিতির মধ্যে এখন তোমাকে ও মেয়েকে এ বাড়িতে আনতে চাইছি না। তুমি এখন কিছুদিনের জন্য তোমার বাবার বাড়িতে থেকে যাও। বাবার অসহ্যের কাজটা শেষ হলেই তোমাকে ও মাকে বাড়িতে নিয়ে আসবো। এই অবস্থায় আরিশা কি করবে, কোথায় যাবে ভেবে পায় না। নীরবে দু চোখ বেয়ে অশ্রুধারা বইতে থাকে। তাই দেখে জ্যোৎস্না দিয়ে এগিয়ে এসে বলে, কি হলো, তুমি অমন করে কাঁদছো কেন? আরিশা কাঁদতে কাঁদতে হেড নার্স জ্যোৎস্না দিকে বলে, আমাকে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। আমি আর বাবার ঘাড়ে বোঝা হয়ে বসতে পারবো না।
বাবা নিজের সংসারই চালিয়ে উঠতে পারে না, তার উপর জ্যোৎস্নাদি সান্ত্বনা দিয়ে বলে, তুমি আত্মহত্যা করতে যাবে কেন? তোমার থেকে অনেক মানুষ কষ্টে আছে বেশি। কই, তারা তো আত্মহত্যার পথ বেছে নেয় না। তারাও তো লড়াই করে বেঁচে আছে। লড়াই করে বাঁচতে শেখো। আর তুমি যদি কিছু মনে না করো, তাহলে তুমি আমার বাড়িতে কিছুদিন থাকতে পারো। আমি তোমার দিদির মতো। আমার বাড়িতে আর কেউ নেই। বাড়িতে আমি একাই থাকি। আমারও তো বয়স হলো, আর বছর 10 চাকরি আছে। আমিও তোমার মতো একদিন ঠিক এরকম বিপদের সম্মুখীন হয়েছি। এখন আমি প্রতিষ্ঠিত। আমাদের বাড়িতে আশা করি তোমার কোনো অসুবিধা হবে না। বাড়িতে রান্নার লোকও আছে। তোমার স্বামী যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে, ও ঠিক তোমার বাপের বাড়ি পৌঁছে যাবে। ওখানে তোমাদের দেখতে না পেলে খোঁজ খবর নিয়ে হাসপাতালেও চলে আসবে। 2-1 দিনের মধ্যে তোমার বাপের বাড়িতে খবর পাঠিয়ে দেব। তোমার বাবা মা তোমাকে যদি নিয়ে যেতে চান, তখন তুমি চলে যেও। জ্যোৎস্না দিদির এই উদারতা দেখে আরিশা খুব খুশি হয়। কিন্তু জ্যোৎস্না দিদির বাড়িতে যেতে রাজি না হয়ে আরিশা বলে, যা ভাগ্যে আছে তাই হবে। আমি বাপের বাড়িতেই চলে যাব। আরিশা মনে মনে ভাবে, দিদির মনে এত মায়া মমতা বাইরে দেখে তো বোঝা যায় না। জুনিয়র নার্সগুলো দিদিকে দেখে আগে থেকেই সাবধান হয়ে যায়। ওদের ভুল ত্রুটি দেখলেই দিদির চেঁচামেচি শুরু করে দেয়। দিদি আরিশাকে মায়া জড়ানো সুরে বলে, তুমি মনে কিছু করো না। যে বাবা নিজের সন্তানকে না দেখিয়ে চলে গেল, সে কেমন বাবা? এখন তোমাকে তাহলে বাপের সংসারেই বোঝা হয়ে থাকতে হবে। ঠিক আছে, ভালো থেকো, সাবধানে থেকো বলে বেডের কাছ থেকে একটু সরে যেতে আরিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে দেয়। দিদি পেছন ফিরে তাকাতেই আরিশার কান্না দেখে দিদি ফিরে কাছে আসতেই দিদির হাত দুটো ধরে নীরবে কান্না করে চোখের জল ফেলতে থাকে। দিদি বুঝতে পেরে আদর করে আরিশার মাথায় হাত বুলিয়ে কাছে টেনে নিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশেই আছি। তোমাকে ও মেয়েকে নিয়ে যাওয়ার জন্য তোমার স্বামীর কাছে আমি লোক পাঠাবো। আশা করি ও এসে তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে, এখন তো আমার সঙ্গে চলো। দিদির 5টায় ডিউটি শেষ হতেই আরিশা মেয়েকে কোলে করে জ্যোৎস্নাদির বাড়িতে চলে আসে। পরের দিন থেকে এই শিশুকন্যাকে দেখাশোনা করার জন্য দিদি একজন আয়াকে রেখে দেয়। দিদি ডিউটি থেকে বাড়ি আসার না পর্যন্ত আয়া আরিশার কাছেই থেকে যায়। এর পরের দিনই আরিশার বাবা মা ও স্বামী আরুষকে খবর পাঠানো হয় স্ত্রী ও মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। বাবা মাও এসে দেখা করে বলে, তুই কোনো চিন্তা করিস না, জামাই এসে তোকে ও নাতনিকে নিয়ে যাবে। তবে বেয়াইয়ের মৃত্যুর আগে নাতনির জন্ম হওয়াতে বেয়ানের খুব রাগ হয়েছে। জ্যোৎস্না দিদি বলে, ওরা কুসংস্কারের জগৎ থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি। আজকালকার দিনে একটা সুস্থ সন্তান পাওয়া ভাগ্যের ব্যাপার, সেটা ছেলে বা মেয়ে হোক। কর্মজগতে মেয়েরাই বরং অনেকটা এগিয়ে আছে বলা যায়। এই মেয়ে যে একদিন বিশ্ববিখ্যাত হবে, তা কি কেউ বলতে পারে? তবে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমি আইনের সাহায্য নিয়ে এই মেয়েকে মানুষ করব। মা শ্রাবণী দেবী ও বাবা সুকুমার মণ্ডল আরিশাকে জিজ্ঞাসা করে, তুই এখানে থাকবি না আমাদের সঙ্গে চলে যাবি? উত্তরে আরিশা বলে, মেয়ে এখানে খুব যত্নতেই আছে, আমি আপাতত এখানেই থাকি। তারপর বাবা মা বাড়ির দিকে রওনা হয়ে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে আরিশার মা শ্রাবণী দেবী বলেন, দেখো,
যে মেয়েকে অলক্ষী বলে বাড়িতে ঢুকতে দিল না, কিন্তু হাসপাতালের এই দিদি বরণ করে ঘরে তুলে নিল, যার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই। এই মেয়ে সত্যি একদিন খুব বড় হবে। এইভাবেই আরিশার সুখ দুঃখে দিন যায়। স্বামী আরুষের আসার অপেক্ষায় থাকে। অনেক দিন হতে চলল, বারবার খবর পাঠানোর পরেও কোনো খোঁজ খবর নেয় না। দিনের পর দিন আরিশা নীরবে চোখের জল ফেলে, আর পথ পানে চেয়ে থাকে, এই আসছে এই আসছে। এই করে প্রায় 4 বছর হতে চলল, কিন্তু না, আরুষ আর এলো না। আরিশার মনে বারে বারে ধাক্কা দেয় সেই মধুর সুখ স্মৃতির দিনগুলো। একে অপরের মধ্যে ভালোবাসার হৃদয়ে যে জায়গা করে নিয়েছিল, সে জায়গাটা এখন শূন্যতায় ভরা। হারিয়ে যাওয়া ভালোবাসার সেই মধুর সুখ স্মৃতির মুহূর্তগুলো আরিশা এখনো খুঁজে বেড়ায়। কোথায় গেলে সুখের সে দিনগুলো আবার ফিরে পাবে? কোথায় গেলে আরুষকে আবার কাছে পাবে? কিন্তু না, হারিয়ে যাওয়া সেই মধুর সুখ স্মৃতিগুলোকে কি আর কখনো ফিরে পাওয়া যাবে? ভাবতে থাকে আরিশা। আরিশা আরুষকে ভুলতে না পেরে আজও দিনের পর দিন পথ পানে চেয়ে বসে আছে। আরুষ আসছে, এই আসছে। আরুষ আর এলো না। স্বামী স্ত্রী হৃদয়ে জুড়ে থাকা ভালোবাসার আকাশে ছায়া ফেলে দিল অজানা এক কুসংস্কার। আরুষ ও আরিশার সুখের সংসারটাকে ভেঙে তছনছ করে দিল। অবশেষে জ্যোৎস্নাদি মেয়েকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেয়। মেয়ের নাম রাখে জয়িতা। এদিকে আরিশা নার্সিংয়ে ডিপ্লোমা করার পর হাসপাতালে চাকরিও পেয়ে যায়। এখন আরিশার রূপ ও গুণে সবাই মুগ্ধ। আরিশার রূপে মুগ্ধ হয়ে এক ডাক্তার প্রেমে পড়ে যায়। আরিশারও ডাক্তার অমিতকে ভালো লাগে, কিন্তু প্রকাশ করতে চায় না। ডাক্তার অমিত বুঝতে পেরে আরিশাকে বিয়ের প্রস্তাব দেয়। আরিশা বলে, আমার 4 বছরের একটা মেয়ে আছে, তাছাড়া আমাদের মধ্যে এখনো ডিভোর্স হয়নি। আমি তোমার সব খবরই দিদির কাছে শুনেছি। গ্রামের লোক কুসংস্কারে খুব বেশি প্রাধান্য দেয়। তোমার স্বামী আর কখনোই ফিরে আসবে বলে মনে হয় না। তাছাড়া তুমি অনেকক্ষণ অপেক্ষা করেছো, এরপরেও। আর তুমি তোমার মেয়ের জন্য কোনো চিন্তা করো না। আমাদের বিয়ের পরই তোমার মেয়েকে আমি আইনগত দত্তক নিয়ে নেব। ডক্টর অমিতের মুখে এই কথাগুলো শুনে আরিশা খুব খুশি হয়। বলে, এখন দিদি আমার লোকাল গার্জেন। দিদি, মা, বাবা সকলে যদি রাজি হয় তবেই। ডক্টর অমিতের বিয়ের প্রস্তাবের কথা দিদিকে বলতেই দিদি বলে, বিয়ে করার আগে আরুষকে ডিভোর্স দিতে হবে, পারবি তো? এতবার খবর দিয়েও যখন আসলো না, আর আসবে বলে মনে হয় না। তবুও আর একবার খবর পাঠিয়ে দেখি আরুষ আসে কিনা। না দিদি, অনেকবার খবর পাঠানো হয়েছে, আর নয়। তাছাড়া ডক্টর অমিত তো আমাকে ভালোবাসে, বিয়ের প্রস্তাবও দিয়েছে। আরুষ এখন আমাকে বাড়ি নিয়ে গেলেও ওর মা আমার মেয়েকে কুট কাটতে ছাড়বে না। ওখানে শান্তিতে থাকতে পারবো না। আমি আর ও বাড়িতে ফিরে যেতে চাই না দিদি। আমি এখন তোমার আর মা বাবার মতামতের অপেক্ষায় আছি। দিদি একটু এগিয়ে এসে আদর করে একটু মিষ্টি হেসে আরিশার চিবুকে হাত দিয়ে বলে, কিরে, শুধু ডাক্তার অমিতই তোকে ভালোবাসে, আর তুই? লজ্জায় দিদির সামনে দাঁড়াতে না পেরে একটু মিষ্টি হেসে পাশের ঘরে এসে বালিশের উপর মুখ গুজে শুয়ে পড়ে। দিদি একটু পরে এসে আদর করে মাথায় হাত বুলিয়ে বলে, তুই খুশিতে থাকলে আমি খুশি রে। ডক্টর অমিত ভালো ছেলে, তোকে সত্যিও খুব ভালোবাসে।
খুবই উদার ও খোলা মনের মানুষ। না হলে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে? এই বিয়েতে আমার কোনো আমত নেই রে। তার আগে তোর বাবা মায়ের সঙ্গে কথা বলে আরুষকে ডিভোর্সের নোটিশটা পাঠিয়ে দে। এর মাসখানেক পরে আরুষ ডিভোর্সের নোটিশ পেয়ে যায়। ডিভোর্সের নোটিশ পেয়ে আরুষের মা মীরা দেবী খুবই খুশি হয়, কিন্তু আরুষ মায়ের খুশি দেখে আর কিছু বলার সাহস পায় না, চুপ থেকে যায়। এর বছর খানেকের মধ্যে ওদের ডিভোর্সও হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার প্রায় 1 বছর পর আরিশার বিয়ের দিন ধার্য হয়। তাই দেখে বান্ধবী সুনিতা এগিয়ে এসে বলে, কিরে, খুব ভালো জায়গাতে এই ছিপটা ফেলেছিস, আমাদের কপালে আর জুটলো কই? পাশ থেকে নমিতা বলে, আগে দর্শনধারী পরে গুণ বিচারি, বুঝলি? তোর রূপ থাকলে কি না, মানুষ কেউ কারো ভালো দেখতে পারে না। আরিশা ওদের কোনো কথার উত্তর না দিয়ে পাশ কেটে বেরিয়ে যায়। ডিভোর্সের পর থেকে আরুষ মানসিক অবসাদে ভুগতে থাকে। স্ত্রী আরিশা আর মেয়ের চিন্তায় চিন্তায় রাতে ঘুম আসে না। অফিসে যাওয়া বন্ধ করে দেয়। বাবার ব্যবসাটাও ধীরে ধীরে বন্ধ হতে বসেছে। কোনো কাজে আর মন বসে না। ভবঘুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, মাঝে মধ্যে কোথায় চলে যায়, আবার 2 দিন পর বাড়ি ফিরে আসে। বড় বড় চুল দাড়ি নিয়ে পাগলের মতো ঘুরতে থাকে। তাই দেখে পাড়া প্রতিবেশীরা এগিয়ে এসে মা মীরা দেবীকে বলে, ছেলেকে আবার বিয়ে দিয়ে দে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এ ঘরে মেয়ে দেবে কে? মীরা দেবীর আচার আচরণ দেখে কোনো মেয়ের বাবা এ বাড়িতে বিয়ে দিতে রাজি হয় না। এর মতো রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। ডিভোর্সের 1 বছর পরেই ডাক্তার অমিতের সঙ্গে আরিশার বিয়ে হয়ে যায়। বিয়ের বছর খানেক পর ওদের একটা পুত্র সন্তান হয়। এখন স্বামী, ছেলে ও মেয়েকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে। পরে নার্সের চাকরিটাও ছেড়ে দেয়। বিবাহ বিচ্ছেদের পরেও কারোর কারোর জীবনে ভালো কিছু অপেক্ষা করে। মেয়ে জয়িতা এখন ক্লাস 3-তে পড়ে। পড়াশোনাতেও খুব ভালো। স্কুলের ছুটির সময় প্রতিদিন আরিশা মেয়ে জয়িতাকে স্কুল থেকে নিয়ে নিজের গাড়িতে করেই বাড়ি ফেরে, সঙ্গে ড্রাইভারও থাকে। প্রতিদিনকার মতো আজও আরিশা স্কুলে এসেছে মেয়ে জয়াকে নিতে। স্কুল থেকে একটু দূরে গাড়িটা পার্কিং করা আছে। গাড়ির দিকে একটু এগিয়ে যেতেই হঠাৎ আরুষ ময়লা পোশাকে রুগ্ন চেহারা নিয়ে কাছে এসে পাশ থেকে করুণ ভাবে ডাকে, এই শোনো, শোনো আরিশা। চেনা চেনা কণ্ঠস্বর শুনে পাশ ফিরে তাকাতেই আরুষকে দেখে চমকে ওঠে আরিশা। এ কি হাল হয়েছে আরুষের? আরুষকে দেখে আরিশার খুব মায়া হলো। চোখের কোণ দুটো চিকচিক করে উঠল। আরুষকে এক ঝলকে দেখে কোনো কথা না বলে মেয়ের হাতটা ধরে হন্তদন্ত করে গাড়ির দিকে এগিয়ে যায়। আরুষ হাত তুলে পেছন থেকে আবার করুণ ভাবে ডাকে, আরিশা, আরিশা। কিন্তু আরিশা আরুষের ডাকে সাড়া না দিয়ে হনহন করে এগিয়ে গিয়ে গাড়িতে বসেই ড্রাইভারকে বলে, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো। আরুষ উদাস মনে তাকিয়ে তাকিয়ে দেখে আরিশা ও মেয়ে দামি একটা 4 চাকার ঝকঝকে গাড়িতে উঠে চোখের সামনে দিয়ে হুশ করে ওরা বেরিয়ে গেল। আরুষ অনেকক্ষণ ওদের দিকে তাকিয়ে রাস্তার ধারে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। পেছন থেকে একটা অটো এসে হর্ন দিয়ে ড্রাইভার বলল, ও দাদা, একটু সরুন। স্ট্যাচু হয়ে রাস্তায় দাঁড়িয়ে ওদিকে তাকিয়ে তাকিয়ে কি করছেন? উনি একজন বড় ডাক্তারের স্ত্রী। স্কুল ছুটির সময় রোজ এসে মেয়েকে নিয়ে যান। ওর
ওসব বড় লোকের ব্যাপার, আমরা কি আর অমন নামি স্কুলে মেয়েকে পড়াতে পারবো? সবই কপাল। আরুষের দু চোখ বেয়ে নীরবে অশ্রুধারা বইতে লাগলো। অনেক দুঃখের বোঝা নিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। মেয়ে জয়িতা মায়ের মুখ পানে চেয়ে বলে, ওই লোকটাকে দেখে মা তুমি কাঁদছো কেন? কই না তো, কাঁদবো কেন? ভিজে চোখ দুটো রুমাল দিয়ে মুছে ড্রাইভারকে বলে, চলো চলো তাড়াতাড়ি চলো। গাড়ি বাড়ির দিকে এগিয়ে চলে। আরিশা মনে মনে ভাবে, ওটাই তোর বাবা, কিন্তু ওকে তুই আর কোনোদিনই বাবা বলে ডাকতে পারবি না। এখন তোর বাবার নাম ডক্টর অমিত সরকার, কারণ বিয়ের পরই ডাক্তার অমিত মেয়েকে আইনগত দত্তক নিয়ে নেয়। এখন আমার স্বামী ডক্টর অমিত সরকার, সব থেকে আমার কাছের মানুষ অমিত। কত উদার মনের মানুষ, সবকিছু জেনেও আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে, ভালোবেসে আপন করে কাছে টেনে নিয়েছে, আমাদের সকলের জন্য ভাবে চিন্তা করে। আর আরুষ, স্ত্রীর মর্যাদা দেওয়া তো দূরের কথা, হাসপাতালে এসেও নিজের সন্তানকে একবারও চোখের দেখা দেখলো না। আমাকে আর মেয়েকে ওই অসহায় অবস্থায় রেখে চলে গেল। এমন দায়িত্বহীন মানুষ কখনো কারোর স্বামী হতে পারে? কোনো সন্তানের বাবা হওয়ার যোগ্যতা তার নেই। মায়ের আঁচলের ছায়া থেকে যে বেরিয়ে আসতে পারে না, সে তো কাপুরুষ। আরুষই ছিল আমার সব থেকে কাছের মানুষ, সে আজ আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, বহু দূরে। ও এখন আমার কাছে পরপুরুষ। ওকে নিয়ে অনর্থক আবার কেন ভাবছি? অস্থির মনটাকে বসে অমিত আর ছেলে মেয়ের কথা মনে পড়তেই মন থেকে কর্পূরের মতো উবে গেল আরুষের প্রতিচ্ছবি। এইভাবেই স্বামী, ছেলে আর মেয়েকে নিয়ে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে আরিশা। ছেলে অরিন্দম আর মেয়ে জয়িতা, দুই ভাই বোন স্কুলের গণ্ডি পেরিয়ে MBBS পাশ করে বছর তিনেক ডাক্তারি প্র্যাকটিস করার পর দুই ভাই বোন উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যায়। বিদেশ থেকে দুই বোন ফিরে এসে মেডিকেল কলেজে কাজে জয়েন করে। মেডিসিন স্পেশালিস্ট হিসেবে ডক্টর জয়িতা সরকারের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। ছেলে ডক্টর অরিন্দম সরকারেরও সুনাম ছড়িয়ে পড়ে চিকিৎসা জগতে। গ্রামের দাদু দিদা গর্ব করে বলে, আমার নাতি নাতনি মেডিকেল কলেজ হাসপাতালে বড় ডাক্তার। আরুষদের গ্রামের সকলে আরিশার সার্বিক উন্নতির খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে আরুষের মাকে বলে, ঘরের লক্ষ্মীকে বাইরে ঠেলে দিলি? এই প্রতিবেশীরাই একদিন বলেছিল, শিশুকন্যাটি সংসারে অপয়া অমঙ্গল সূচক। এরপরেও অনেকবার আরুষ আরিশার সঙ্গে দেখা করার চেষ্টা করে, কিন্তু আর দেখা হয়নি। এখন সারাটা দিন বিড়ি, সিগারেট আর মদের নেশায় বুঁদ হয়ে থাকে। মেয়ে আর স্ত্রীকে হারিয়ে আরুষ পাগলের মতো হয়ে যায়। দিনের পর দিন নীরবে চোখের জল ফেলে যায়। কয়েক বছর অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকার পর আরুষ মারা যায়। আরুষের মৃত্যু সংবাদ পেয়ে আরিশা খুব দুঃখ পায়। মৃত্যুর আগে কাঁদতে কাঁদতে আরুষ বলেছিল, আরিশার মেয়েকে খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু সে আশা পূর্ণ হয়নি আরুষের। পুত্র শোকে মা মীরা দেবীও অসুস্থ হয়ে এখন শয্যাশায়ী, অভাব অন্টনে ভুগছে। বাড়িতে দেখাশোনা করারও কেউ নেই। কোনো দিন মা মীরা দেবীর খাবারও জোটে না। কুসংস্কার যে একটা সুখের সংসারকে ভেঙে তছনছ করে দিতে পারে, এটা তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলা যেতে পারে।
ডক্টর অমিতেরও চাকরি থেকে অবসর নেওয়ার সময় হয়ে এলো। আর বছর 5 চাকরি আছে। জ্যোৎস্না দিদি অনেক আগে চাকরি থেকে অবসর নিয়েছেন। আরিশা বলে, সেই দুর্দিনে জ্যোৎস্না দিদি যদি আমাকে আশ্রয় না দিতেন, আমিও আমার মেয়ে কোথায় ভেসে চলে যেতাম। উনি আমার কাছে মানুষ রূপে সাক্ষাৎ ভগবান। ভগবানকে কোনোদিনও চোখে দেখিনি, উনি আমার পরম শ্রদ্ধেয় দিদি। ওনার আশীর্বাদ নিয়ে আগামী দিনে আমরা সকলে যেন এইভাবেই এগিয়ে যেতে পারি। দিদির এখন বয়স হয়েছে, দিদিকে নিজের কাছেই রেখেছে আরিশা। দিদি এখন এ বাড়ির গৃহকর্ত্রী, সবাইকে আগলে রেখেছেন। অরিন্দম আর জয়িতা দিদিকে বড় মা বলে ডাকে। 2 ভাই বোন ডিউটি থেকে এসেই আগে জিজ্ঞাসা করে বড় মার সময় মতো খাওয়া দাওয়া করেছে কিনা। আরিশা আর অমিত দিদির প্রতি আদর ও সেবা যত্নের কোনো ত্রুটি রাখেনি। এভাবেই আরিশার ভরা সুখের সংসার আনন্দ উল্লাসে এগিয়ে চলেছে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে।